নমস্কার, আজ এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কনস্টেবল এবং এসআই পুলিশ 2021। আজকের বিষয়বস্তু হলো ভারতের সংবিধান। এই ভিডিওটিতে আমরা আলোচনা করব টপ 100টি প্রশ্নাবলী। তাহলে আমরা দেখি আজকের প্রথম প্রশ্ন কি। প্রথমেই দেখব আজকের আমাদের প্রথম প্রশ্নাবলী কি রয়েছে। প্রথম প্রশ্নাবলী রয়েছে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে। তাহলে ভারতের প্রথম গভর্নর জেনারেল হলো উইলিয়াম বেন্টিঙ্ক। তাহলে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? উইলিয়াম বেন্টিঙ্ক। দেখবো আমরা পরের প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে? ভারতের প্রথম ভাইসরয় হলো লর্ড ক্যানিং। 3 নম্বর প্রশ্ন, মরলে মিন্টো সংস্কার আইন কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 1909 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড আইন কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 1919 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত খ্রিস্টাব্দে গঠিত হয়? ভারতে গঠিত হয় 1935 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন, প্রথম জাতীয় গভর্নর জেনারেল কে? তাহলে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। দেখব আমরা পরের প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন কি রয়েছে সেটা আমরা একবার চোখ বুলিয়ে নিব। 7 নম্বর প্রশ্ন রয়েছে গণপরিষদের খসড়া কমিটির প্রধান কে? এটা কিন্তু গণপরিষদের খসড়া কমিটির বা সংবিধানের পরীক্ষা আসতে পারে, এটাই যেটা বেশি আসে। সংবিধানের খসড়া কমিটির প্রধান কে বা সভাপতি কে? বারবার বলছি কিন্তু সংবিধানের খসড়া কমিটির প্রধান কে বা সভাপতি কে, গণপরিষদের প্রধান, খসড়া কমিটির প্রধান কে, সভাপতি কে, একই প্রশ্ন। সবগুলোরই কিন্তু উত্তর হবে কিন্তু ডক্টর বি আর আম্বেদকর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কিন্তু অনেক পরীক্ষা এসছে, বারবার এসছে, আবারও কিন্তু বিভিন্ন পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। দেখব আমরা পরবর্তী প্রশ্ন কি রয়েছে। 8 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম হলো জওহরলাল নেহরু। 9 নম্বর প্রশ্ন, সংবিধান গৃহীত হয় কত খ্রিস্টাব্দে? সংবিধান গৃহীত হয় 1949 সালের 26শে নভেম্বর। বারবার কিন্তু মনে রাখছে, ডেটটা ইম্পর্টেন্ট। 26শে নভেম্বর। কেন ইম্পর্টেন্ট? কারণ 10 নম্বর প্রশ্ন বলছে সংবিধান কার্যকারী হয় কত খ্রিস্টাব্দে? 1950 সালের 26শে জানুয়ারি। দুটোই কিন্তু 26। গৃহীত হয় 26শে নভেম্বর আর কার্যকারী হয় 26শে জানুয়ারি। এখানে কিন্তু প্রশ্নটা বারবার এসেছে, আবারও পরীক্ষা আসবে, কারণ এখানেই কিন্তু কনফিউশন হয়ে যায় যারা পরীক্ষার্থীরা থাকে তারাই। ঠিক আছে, দেখবো আমরা পরবর্তী প্রশ্ন কি রয়েছে। আমাদের রয়েছে 11 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম সংবিধান রয়েছে কোন দেশে? তাহলে বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান, এখানে আর একটা কথা যুক্ত করবো, লিখিত সংবিধান, সেটা হলো কিন্তু ভারতে। ঠিক আছে, সেটা হলো কিন্তু ভারতে। 12 নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্নটা মানে আমেরিকা থেকে কি কি না, আমাদের সংবিধান তৈরি করার সময় বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হয়েছে সংবিধানে, কিন্তু যেগুলি ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার সাপেক্ষে সেগুলি আমরা আলোচনা করব। যেমন আমেরিকা থেকে নেওয়া হয়েছে প্রস্তাবনা নেওয়া হয়েছে, কি প্রস্তাবনাটা নেওয়া হয়েছে এবং লিখিত সংবিধানের যে বিষয়টা সেটা নেওয়া হয়েছে। ঠিক আছে, এবং মৌলিক অধিকার নেওয়া হয়েছে, কি নেওয়া হয়েছে এবং মৌলিক অধিকারগুলি বলি নেওয়া হয়েছে। তাহলে আমেরিকা থেকে কি কি নেওয়া হয়েছে দেখছি আমরা, প্রস্তাবনা, লিখিত সংবিধান এবং মৌলিক অধিকার, এই তিনটি বিষয় আমেরিকা থেকে নেওয়া হয়েছে। আর অনেকগুলি বিষয় নেওয়া হয়েছে আমেরিকা থেকে, এই তিনটি বিষয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ব্রিটেন থেকে কি নেওয়া হয়েছে 13 নম্বর বিষয় কি রয়েছে সেটা দেখব, যে ব্রিটেন থেকে কি নেওয়া হয়েছে, তাই তো, যে ব্রিটেন থেকে কি নেওয়া হয়েছে। এক নাগরিকত্ব নেওয়া হয়েছে, স্বাধীন নির্বাচন কমিশনার এবং রাষ্ট্রপতি। ঠিক আছে, তিনটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ। অন্যান্য আরও অনেক বিষয় নেওয়া হয়েছে, তার মধ্যে তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ রয়েছে, যেমন এক নাগরিকত্ব, স্বাধীন নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি। এবার দেখবো আমরা সোভিয়েত রাশিয়া থেকে কি নেওয়া হয়েছে, যেটা খুব 14 নম্বর প্রশ্ন, সোভিয়েত রাশিয়া থেকে যেটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসে, যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং মৌলিক কর্তব্য, এই দুটি কিন্তু নেওয়া হয়েছে সোভিয়েত রাশিয়া থেকে। তারপরে সোভিয়েত রাশিয়ার পর আমরা চলো অস্ট্রেলিয়া থেকে কি নেওয়া হয়েছে, যৌথ তালিকা নেওয়া হয়েছে, খুব ইম্পর্টেন্ট। দক্ষিণ আফ্রিকা থেকে কি নেওয়া হয়েছে, সংবিধান সংশোধনের পদ্ধতি নেওয়া হয়েছে, দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধনের পদ্ধতি। কানাডা থেকে কি নেওয়া হয়েছে, কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন, এই বিষয়টি নেওয়া হয়েছে কানাডা থেকে। ওকে, এবার আরও কি বিষয় রয়েছে কানাডার পর আমরা দেখব। আয়ারল্যান্ড থেকে 18 নম্বর প্রশ্ন, আয়ারল্যান্ড 18 নম্বর প্রশ্ন, আয়ারল্যান্ড থেকে কি নেওয়া হয়েছে, নির্দেশমূলক নীতি, মানে ডিপিএসপি যেটা অনেকে বলে। এবার আমরা দেখব হচ্ছে 19 নম্বর প্রশ্ন, ফ্রান্স থেকে কি নেওয়া হয়েছে, ফ্রান্স থেকে প্রজাতন্ত্র এই কথাটি নেওয়া হয়েছে। 20 নম্বর, জার্মানি থেকে কি নেওয়া হয়েছে, জরুরি অবস্থা ও মৌলিক অধিকার বাতিল। আমি আরেকবার ভালো করে দেখে দিই সুবিধার্থে, জার্মানি থেকে কি নেওয়া হয়েছে, জরুরি অবস্থা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জরুরি অবস্থাটা কত মানে কোন দেশ থেকে নেওয়া হয়েছে, জার্মানি থেকে, খুব ইম্পর্টেন্ট। এবং মৌলিক অধিকার যে বাতিল করতে হবে সেটাও কিন্তু জার্মানি থেকেই নেওয়া হয়েছে। ঠিক আছে, এবার আমরা দেখব 21 নম্বর, প্রস্তাবনা রচিত কে? প্রস্তাবনা রচিত কিন্তু জওহরলাল নেহরু। 22 নম্বর প্রশ্ন, দলত্যাগ বিরোধী আইন কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছে? সেটা হচ্ছে 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, এবং 1985 সালে এটি করা হয়েছে। এটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে।
23 নম্বর প্রশ্ন কি রয়েছে সেটা আমরা দেখবো। 23 নম্বর প্রশ্ন কি রয়েছে, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি ব্যবস্থা চালু করা হয়েছে? তার 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি ব্যবস্থা চালু করা হয়েছে, এটা হচ্ছে 1992 খ্রিস্টাব্দে। আর পৌর শাসন ব্যবস্থা চালু করা হয়েছে 74। দেখবো এবার আমরা পরের প্রশ্ন কি রয়েছে 24 নম্বর। 14তম ধারায় কি বলা হয়েছে? ইম্পর্টেন্ট। 14তম ধারা হয়েছে আইনের দৃষ্টিতে সকলেই সমান, অর্থাৎ সাম্য ও আইনের সমান সংরক্ষণের কথা বলা হয়েছে। আইনের দৃষ্টিতে সাম্য ও আইনের সমান সংরক্ষণের কথা বলা হয়েছে, মানে সাম্যের অধিকারের কথা বলা হয়েছে 14তম ধারায়। 15তম ধারায় কি বলা হয়েছে? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান, এটা বলা হয়েছে 15তম ধারায়। 16তম ধারায় কি বলা রয়েছে? সরকারি চাকুরিতে সমানাধিকার, সকলেই সরকারি চাকরিতে সমান অধিকার পাবেন, এটা হচ্ছে 16তম ধারায় বলা হয়েছে। 17তম ধারায় কি বলা হলো? অস্পৃশ্যতা দূরীকরণ, খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসতে পারে, 17তম ধারায় বলা হয়েছে। 18তম ধারায় কি বলা হয়েছে? কোনো খেতাব বা পদবি গ্রহণ করা যাবে না, অর্থাৎ সরকারের অনুমতি ছাড়া অন্য দেশ থেকে কোনো খেতাব বা পদবি গ্রহণ করা যাবে না। এবং ভারতবর্ষে যে সমস্ত খেতাব বা পদবি পাবে সেটা কিন্তু যেটা খেতাব পাবে সেটা কিন্তু কখনোই কিন্তু পদবি হিসেবে বা টাইটেল হিসেবে যুক্ত করা যাবে না। এই কথাটা কিন্তু 18তম ধারায় কিন্তু বলা হয়েছে। এবার 29তম প্রশ্ন কি বলছে? 29তম প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি কি ধরনের কর আদায়ের ক্ষমতা রাখে? তাহলে হচ্ছে টোল ট্যাক্স, টুল নয়, এটা টোল ট্যাক্স হবে, টোল ট্যাক্স, ঠিক আছে, টোল ট্যাক্স, এটা হচ্ছে টোল ট্যাক্স আর জল কর, এগুলোর কিন্তু ক্ষমতা রাখে পঞ্চায়েত, আর অনেক রাখে, এইটা পরীক্ষা আসতে পারে, ওই জন্য এটা দেওয়া হয়েছে। এবার দেখবো আমরা পরবর্তী প্রশ্ন কি রয়েছে। 30 নম্বর প্রশ্ন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বঞ্চিত হয় কোন সংস্থার মাধ্যমে? কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে রাজস্ব সেটা হচ্ছে বণ্টিত হয়, বঞ্চিত না, এটা বণ্টিত হয় কোন সংস্থার মাধ্যমে? অর্থ কমিশনের মাধ্যমে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কিন্তু রাজস্ব বণ্টিত হয়। তাহলে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য কোনটি? ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি জাতীয় কংগ্রেসের মানে সদস্য পদে ছিলেন না, অর্থাৎ জাতীয় কংগ্রেসের কোনো সদস্য ছিলেন না, এমন প্রধানমন্ত্রী ভারতের প্রথম কে? মোরারজি দেশাই। দেখবো আমরা পরের প্রশ্ন। 33 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখবো। 33 নম্বর প্রশ্ন রয়েছে কততম ধারাকে ডক্টর আম্বেদকর হার্ট অ্যান্ড সোল অব দ্য কনস্টিটিউশন বলেছেন? দ্য হার্ট অ্যান্ড সোল অব দ্য কনস্টিটিউশন বলেছেন সংবিধানের আত্মা, ডক্টর বি আর আম্বেদকর এটা বলেছে। কততম ধারাকে? 32 নম্বর ধারাকে, সংবিধানের 32 নম্বর ধারাকে। এই সংবিধানের 32 নম্বর ধারায় কি কি রয়েছে সেটা একবার জেনে নেই। সংবিধানের 32তম ধারায় রয়েছে বন্দি প্রত্যক্ষীকরণ বা হ্যাবিয়াস কর্পাস, অর্থাৎ সশরীরে হাজির হতে হবে। নিম্ন আদালতে যখন কোনো ব্যক্তিকে উপস্থিত হতে হবে তখন তাকে কিন্তু সশরীরে হাজির হতে হবে। 1 নম্বর হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ বা হ্যাবিয়াস কর্পাস। 2 কি? পরমাদেশ, যেটাকে আমরা বলি মেন্ডামাস। এর দ্বারা কি করতে হবে? এর দ্বারা বলা রয়েছে সরকার বা কোনো কর্তৃপক্ষকে, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালত নির্দেশ দিতে পারেন। কোনো আদালত নির্দেশ দিতে পারেন কোনো প্রতিষ্ঠানকে, ব্যক্তিকে, কোনো কর্তৃপক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য। এবার হচ্ছে তারপরে কি রয়েছে? 3 নম্বর প্রতিষেধ বলে একটা কথা রয়েছে, অর্থাৎ প্রহিশন মানে উচ্চ আদালত নিম্ন আদালতকে নিজের সীমার মধ্যে কাজ করতে নির্দেশ দিতে পারেন বা লেখ জারি করতে পারেন। তারপর রয়েছে অধিকার পিচ্ছা বা কোয়া ওয়ারেন্টো, ঠিক আছে, এবং শেষে রয়েছে হচ্ছে উৎপেষণ বা সার্টিওরারি, অর্থাৎ বিশেষভাবে জ্ঞাত হওয়া। এর বিষয়টা কি? নিম্নতম বিচারালয়ে বিচার চলাকালীন বিচারালয়ের হাত থেকে উচ্চতম বিচারালয়ের হাতে বিচারের অধিকার অর্পণ করার জন্য উৎপেষণের সাহায্য নেওয়া হয়। এবার আমরা এগুলো বিষয় আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা এখান থেকে কি প্রশ্ন আসতে পারে সেটা কিন্তু এই 100টি প্রশ্নের মধ্যে আছে অলরেডি, তবু আমি কিন্তু হালকা করে বলে দিলাম। এবার আমরা দেখব পরবর্তী 34 নম্বর প্রশ্ন কি বলছে? কততম ধারায় পঞ্চায়েত রাজ সম্বন্ধে বলা রয়েছে? তাহলে 40তম ধারায় কিন্তু পঞ্চায়েতি রাজ সম্বন্ধে বলা রয়েছে। 35 নম্বর অর্থ বিলের সংজ্ঞা রয়েছে কততম ধারায়? তাহলে অর্থ বিল রয়েছে 110তম ধারায়। 63 নম্বর কততম ধারা রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাজ্যপালের কিন্তু স্বেচ্ছাধীন একটা ক্ষমতা রয়েছে, সেটা কততম ধারা? 163তম ধারা।
37 নম্বর প্রশ্ন, কততম ধারায় ভোটদানের অধিকার কি বলছে? 37 নম্বর প্রশ্ন কি বলছে? কততম ধারায় ভোটদানের অধিকারের কথা বলা হয়েছে? তাহলে ভোটদানের যে অধিকারের কথা বলা হয়েছে 326তম ধারায়। দেখবো আমরা পরের প্রশ্ন। তাহলে আমরা পরের প্রশ্নে চলে এসেছি। সেখানে কি দেখতে পাচ্ছি? 38 নম্বর প্রশ্ন, জাতীয় জরুরি ব্যবস্থা কততম ধারা? 352তম ধারায় বলা আছে জাতীয় জরুরি অবস্থা। এটা কিন্তু কে প্রয়োগ করতে পারেন? দেশে রাষ্ট্রপতি কিন্তু। এটা কিন্তু মনে রাখতে হবে। 39 নম্বর প্রশ্ন, রাজ্যগুলিকে বহিঃশত্রুর আক্রমণ অভ্যন্তরীণ গণ্ডগোল থেকে রক্ষার দায়িত্ব কেন্দ্রের, সেটা কততম ধারায় বলা হয়েছে? 355তম ধারায় বলা হয়েছে। 355। এবার রয়েছে 40 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে? 356। পশ্চিমবঙ্গে এটা ইদানিং কিন্তু বেশি চর্চিত বিষয়, অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। এটা কিন্তু ভাই বলে দিলাম, পরে ভালো করে না মনে রাখলে পরে যদি এসে যায় পরীক্ষায় তাহলে কিন্তু আমাকে দোষ দিতে আপনারা পারবেন না। পরে 41 নম্বর প্রশ্ন, আর্থিক জরুরি ব্যবস্থা ঘোষণা করতে পারেন কে? 360 ধারাতে এই সবগুলি কিন্তু করতে পারে রাষ্ট্রপতি। সংবিধান সংশোধন করা যায় কততম ধারায়? 368তম ধারায় এটা বলা রয়েছে। দেখব পরবর্তী প্রশ্ন। 43 নম্বর প্রশ্ন কি রয়েছে এটা দেখব। 43 নম্বর প্রশ্ন বলছে কি, ভারতের মধ্যে কবে সিকিম অন্তর্ভুক্ত হয়? 1975 সালে ভারতের মধ্যে সিকিম অন্তর্ভুক্ত। অনেক পরীক্ষায় এসছে, বিভিন্ন পরীক্ষায় বারবার এসছে, তাই প্রশ্নটি কিন্তু নিতে বাধ্য হলাম। 44 নম্বর প্রশ্ন কি বলছে, দীর্ঘ ব্যক্তিকে গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে কততম ধারায় বলা হয়েছে? 22-2তম ধারায় বলা হয়েছে। 24 ঘন্টার মধ্যে সেই অপরাধীকে বা যাকে গ্রেপ্তার করা হলো তাকে নিকটস্থ আদালতে হাজির করতে হবে। 45 নম্বর প্রশ্ন, নির্দেশমূলক নীতিটি লিখেছেন কে? নির্দেশমূলক নীতিটি লিখেছেন পণ্ডিত বা ডক্টর জওহরলাল নেহরু। 46 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স 35 বছর। ঠিক আছে, কিন্তু রাজ্যপাল হতে গেলে কত? রাজ্যপাল হতে গেলে 30 বছর। ওকে, এবার দেখবো পরবর্তী প্রশ্ন কি বলছে। পরবর্তী প্রশ্ন কি বলছে? 47 নম্বর, ভারতবর্ষের প্রথম নাগরিক কে? ভারতবর্ষের প্রথম নাগরিক হলেন কিন্তু রাষ্ট্রপতি। দেখবো আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি বলছে? 48 নম্বর, কোন দুটি মৌলিক অধিকার ব্যতীত রাষ্ট্রপতি মৌলিক অধিকার বাতিল করতে পারেন? অর্থাৎ কোন দুটি মৌলিক অধিকার বাদে যদি রাষ্ট্রপতি শাসন জারিত হয় দেশে, তাহলে ওই মৌলিক অধিকারগুলি কিন্তু বাতিল করে দিতে পারবেন। সেটা হচ্ছে 21 আর 20, এই দুটি মৌলিক অধিকার বাদে বাদবাকিগুলো কিন্তু বাতিল করে দিতে পারেন রাষ্ট্রপতি, যদি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়। পরে 49 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 50 নম্বর প্রশ্ন, সব থেকে বেশি দিন ধরে রাষ্ট্রপতি শাসন জারি ছিল কোন রাজ্যে? পাঞ্জাব। পাঞ্জাব হচ্ছে কিন্তু সব থেকে বেশি দিন ধরে রাষ্ট্রপতি শাসন জারি ছিল। এবং সব থেকে বেশিবার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল কিন্তু ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশে। এটা কিন্তু বলে দিলাম। এবার আমরা দেখবো 51 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কত মাসের মধ্যে নির্বাচন করাতে হবে? সেটা হচ্ছে কিন্তু 6 মাসের মধ্যে নির্বাচন করাতে হবে। 52 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? প্রতিভা পাটিল। ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতির নাম কি? শ্রী প্রণব মুখার্জি। দেখবো আমরা 54 নম্বর প্রশ্ন। 54 নম্বর প্রশ্ন কি বলছে? যে রাষ্ট্রপতির অবর্তমানে কে তার কার্যভার বা দায়িত্ব পালন করবেন? সেটা হচ্ছে উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি না থাকলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এবার 55 নম্বর প্রশ্ন কি হচ্ছে? ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন হচ্ছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। 56 নম্বর প্রশ্ন, রাজ্যসভার স্পিকার কে? রাজ্যসভার স্পিকার হলো উপরাষ্ট্রপতি। 57 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী হওয়ার জন্য বয়স সীমা কত? তাহলে প্রধানমন্ত্রী হতে গেলে 25 বছর বয়স লাগে। ঠিক আছে, এবার আমরা দেখব পরবর্তী প্রশ্ন। ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? জওহরলাল নেহরু। 59 নম্বর প্রশ্ন, রাজ্যসভার প্রার্থীরা কত বছরের জন্য নির্বাচন? রাজ্যসভার প্রার্থীরা নির্বাচিত হয় 6 বছরের জন্য, তবে 3 ভাগের 1 ভাগ 2 বছর অন্তর অন্তর তারা কিন্তু তাদের যে সদস্যপদ সেটা কিন্তু খারিজ হয়। এবার আমরা দেখব পরবর্তী প্রশ্ন। 60 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি মোট কতজনকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন? সেটা হচ্ছে 12 জনকে মনোনীত করতে পারেন। দেখবো আমরা পরের প্রশ্ন। এটা কিন্তু আর একটা বলে রাখি, এই রাজ্যসভায় 12 জন, লোকসভা যদি হয় তাহলে কিন্তু 2 জন, লোকসভায় হলে 2 জন। 60 নম্বর প্রশ্ন হয়ে গেল। 61 নম্বর প্রশ্ন, সব থেকে বেশি কোন রাজ্যে রাজ্যসভার আসন রয়েছে? তাহলে উত্তরপ্রদেশে রয়েছে। কত? 31টি রাজ্যসভার আসন রয়েছে। পশ্চিমবাংলায় কটা রয়েছে? 16টি রয়েছে। এটাও কিন্তু বলে দিলাম।
আচ্ছা, এবার আমরা দেখব পরবর্তী প্রশ্ন, 62 নম্বর প্রশ্ন। পার্লামেন্টের যৌথ অধিবেশন কে ডাকতে পারেন? তা পার্লামেন্টের যৌথ অধিবেশন ডাকতে পারেন রাষ্ট্রপতি। 63 নম্বর প্রশ্ন, বর্তমানে লোকসভার স্পিকারের নাম কি? বর্তমানে লোকসভার স্পিকারের নাম হচ্ছে ওম বিড়লা। 68 নম্বর প্রশ্ন, অর্থ বিল কত ধারায় আছে? অর্থ বিল রয়েছে 110 ধারায়। 65 নম্বর প্রশ্ন, লোকসভার প্রথম স্পিকারের নাম কি? গণেশ বাসুদেব মাভালাঙ্কার। 66 নম্বর প্রশ্ন, লোকসভার কত বছর জন্য নির্বাচিত হয়? লোকসভায় নির্বাচিত হয় 5 বছরের জন্য, কিন্তু রাজ্যসভায় নির্বাচিত হয় 6 বছরের জন্য। এটাই কিন্তু ডিফারেন্স। দেখবো পরের প্রশ্ন, লোকসভার প্রথম গঠিত হয় 1952 খ্রিস্টাব্দে। ঠিক আছে, প্রথম 1952 খ্রিস্টাব্দে লোকসভা গঠিত হয়। 68 ভারতের প্রথম সুপ্রিম কোর্ট কবে গঠিত হয়? 1950 সালের 28শে জানুয়ারি। 69 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের মোট বিচারপতির সংখ্যা কত? 31 জন। 70, সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতির নাম কি? প্রথম এবং প্রধান মানে প্রথম বিচারপতির নাম কি? সেটা হচ্ছে হীরালাল জে কানাইয়া। 71 নম্বর প্রশ্ন, হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। চলে যাওয়ার প্রশ্ন দেখবো 72 নম্বর প্রশ্ন কি বলছে? 72 নম্বর প্রশ্ন বলছে হাইকোর্টের বিচারপতিগণ কত বছর বয়স পর্যন্ত আসীন হন? সেটা হচ্ছে 62 বছর। এবার আমরা দেখবো 73 নম্বর প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষা আসে কিন্তু 62 বছর পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে হাইকোর্টের, সুপ্রিম কোর্টের কিন্তু নয়, হাইকোর্টের 62 বছর, বারবার বলছি। 53 নম্বর প্রশ্ন, কততম ধারা অনুসারে প্রত্যেকটি অঙ্গরাজ্যের রাজ্যপাল থাকবে? সেটা হচ্ছে 153 নম্বর ধারা অনুযায়ী, তাই পশ্চিমবঙ্গেও আছে। এবার দেখবো 74 নম্বর প্রশ্ন কি রয়েছে? কততম ধারা জারি করার জন্য রাজ্যপাল রাষ্ট্রপতিকে সুপারিশ করতে পারেন? তাহলে 356তম ধারা জারি করার জন্য, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন লাগু করার জন্য রাজ্যপাল রাষ্ট্রপতিকে সুপারিশ করতে পারেন, যেটা পশ্চিমবাংলায় দেখা যাচ্ছে। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা উল্লেখ আছে কততম ধারায়? 163তম ধারায় রাজ্যপালের কিন্তু একটা স্বেচ্ছাধীন ক্ষমতা আছে, সেটা কিন্তু উল্লেখ আছে। 80 নম্বর প্রশ্ন, ভারতের মোট কয়টি রাজ্যের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট? তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট হচ্ছে 7টি রাজ্যের আইনসভা। কি কি সেটা বলি। জম্মু কাশ্মীর রয়েছে, তার সঙ্গে সঙ্গে রয়েছে উত্তরপ্রদেশ, বিহার রয়েছে, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। এবার আমরা দেখব পরে 81 নম্বর প্রশ্ন দেখব, শেষের দিকে চলে এসেছি আমরা। 81 নম্বর প্রশ্ন কি রয়েছে? বিধান পরিষদের সদস্যদের ন্যূনতম বয়স কত? তাহলে বিধান পরিষদের ন্যূনতম বয়স হচ্ছে 30। তাহলে বিধানসভাতে যারা লড়াই করবে বা সদস্য হবে তাদের বয়স হতে হবে 25। এবার আমরা দেখব 82 নম্বর প্রশ্ন, অর্থ কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1952 খ্রিস্টাব্দে। নীতি আয়োগের চেয়ারপারসন কে? প্রধানমন্ত্রী। 84 নম্বর প্রশ্ন, নীতি আয়োগের সিও কে? অমিতাভ কান্ত। 85 নম্বর, নির্বাচন কমিশন কততম ধারায় বলা রয়েছে? নির্বাচন কমিশনের বিষয়টি কততম ধারায় রয়েছে? সেটা 324তম ধারায় বলা রয়েছে। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে? সেটা হচ্ছে সুকুমার সেন। 87তম বিষয় কি প্রশ্ন রয়েছে কি? বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে? সুনীল অরোরা। জাতীয় দলের মর্যাদা পেতে হলে কি করতে হবে? জাতীয় দলের মর্যাদা পেতে হলে কি করতে হবে? এখানে ইম্পর্টেন্ট, কিন্তু ইম্পর্টেন্ট কি, সাধারণ নির্বাচনে চাঁদের হবে না, এটা রাজ্যের, এটা রাজ্যের ওকে। তাহলে কি সাধারণ নির্বাচন রাজ্যের বেশি 6% ভোট পেতে হবে, কমপক্ষে 4টি লোকসভার আসন পেতে হবে। না হলে আর একটা কাজ করতে হবে, সেটা কি, লোকসভা সাধারণ নির্বাচনে মোট 2% আসন পেতে হবে, আর না হলে কমপক্ষে 3টি রাজ্য থেকে এই 2% করে আসন পেতে হবে। ওকে, এই বিষয়গুলি কিন্তু বলা রয়েছে। আবার বিষয়টি বলে দিই ভালো করে, যে সাধারণ নির্বাচনে কি করতে হবে? রাজ্যগুলি থেকে 6% ভোট পেতে হবে, নাহলে কমপক্ষে 4টি লোকসভার আসন পেতে হবে, ব্যাস। এটা একটা কন্ডিশন। না হলে আর একটা কন্ডিশন কি, লোকসভা নির্বাচনের সময় 2% আসন পেতে হবে 3টি রাজ্য থেকে, অর্থাৎ 3টি রাজ্যে যেন 2% করে আমি কমপক্ষে আসন পাই, নির্বাচনে ভোট পাই। হ্যাঁ, আসন পাওয়ার কথা বলেছে, সরি। এর হচ্ছে 89নম্বর প্রশ্ন কি হচ্ছে? ভারতের পঞ্চায়েত ব্যবস্থা কত স্তরের? সেটা 3 স্তরের। এটা অনেক পরীক্ষা এসছে, আবার আসবে। ভারতের কোন বছর পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়? সেটা হচ্ছে 1959 সালে। এবার দেখব পরবর্তী 91নম্বর প্রশ্ন কি বলছে। এখানে প্রশ্ন বলছে কি, কত সালে প্রথম সংবিধান সংশোধন হয়? 1951 সালে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা।
ভাষার ভিত্তিতে রাজ্য গঠিত হয় কত সালে? সেটা 1956 সালে। ভারতের সংবিধানের প্রস্তাবনা এ সেকুলার, এটা একটা কথা, সোশ্যালিস্ট কথাগুলো যুক্ত হয় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 94 প্রশ্ন, 1985 সালে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করা হয় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে। দেখব পরের প্রশ্ন। 95 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ অনুপাতে কত? 3:2। ভারতের জাতীয় প্রতীক কি? অশোক স্তম্ভ। ভারতবর্ষের ভোটাধিকার ও নির্বাচন হওয়ার অধিকার একটি বৈধ বা আইন অধিকার। ঠিক আছে, তাহলে সরি, ভারতবর্ষের ভোটাধিকার ও নির্বাচন হওয়ার অধিকার একটি কি কি ধরনের অধিকার? সেটা বৈধ আইন অধিকার। 98 প্রশ্ন, কোন রাজ্যের ডিস্ট্রিক্ট জাজ, মানে জেলার যে জাজকে যুক্ত করেন কে? নিযুক্ত করেন হচ্ছে গভর্নর। এবার হচ্ছে পরের দেখবো আরো। লাস্ট 3টি প্রশ্ন কি রয়েছে? ভারতের সংবিধানের শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? শিক্ষা হচ্ছে যৌথ তালিকায় রয়েছে। আইন শৃঙ্খলা কোন তালিকার অন্তর্ভুক্ত? আইন শৃঙ্খলা রয়েছে রাজ্য তালিকায়। হ্যাবিয়াস কর্পাস শব্দটি সঠিক ব্যঞ্জনার বিষয় কি? হ্যাবিয়াস কর্পাস মানে হলো কোনো ব্যক্তিকে সশরীরে হাজির হওয়া। তাহলে আজ আমরা জানলাম ভারতের সংবিধান থেকে 100টি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো ভালো কিছু প্রশ্ন আমরা আলোচনা করেছি, যেগুলো পরীক্ষায় কিন্তু আসতে পারে এটা আমাদের মনে হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখার পর যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো। আর ভারতের সংবিধান থেকে টপ 10টি প্রশ্নের একটা ভিডিও রয়েছে, সেটা আমি কিন্তু ডেসক্রিপশন লিঙ্কে শেয়ার করে দেবো। আজ এখানে অন্য কোনো ভিডিওর সঙ্গে আবার কথা হবে। জয় হিন্দ।